চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আশরাফুল আশিসের কাছে। শুরুতেই জানতে চাই, বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকে আপনার চরিত্রায়নে কাজ প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, আমরা দেখতে পাচ্ছি সবসময়, সেগুলোর সম্পর্কে শুনবো। বেশ কয়েকটা ধারাবাহিকই প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে, তার মধ্যে মিলন হবে কতদিনে দোদুল ভাইয়ের সঙ্গে কাজ করছি, এই প্রথম ওনার সঙ্গে আমার কাজ করা। আচ্ছা, খুব ভালো একটা কাজ হচ্ছে, খুবই ভালো। মাশরাফি জুনিয়র আমরা রিসেন্ট শেষ হলো, এটা 1200-র উপরে পর্ব প্রচার হলো। ঘরের শত্রু বিভীষণ, এটা অত্যন্ত প্রিয় পছন্দের মানুষ সাজিন আহমেদ বাবুর। আরও একটা যেটা আমার খুব ভালো লাগার একটা কাজ, এটা হলো ফুলবাহার, একটু অদ্ভুত রকমের গল্প। একটা মানুষের উপরে অনেক আগের কোনো একটা আত্মা বলবো বা জিন বলি বা প্রেতাত্মা বলি, একটা ভর করে তাদের সঙ্গে কনভারসেশন হয়, মজার, বেশ অদ্ভুত। এটা একটা চ্যানেলে প্রচার হচ্ছে, এই ধারাবাহিকগুলো চলছে, এই আর কি। একটা দিন শুটিং হচ্ছে, তারপরের শুটিং হয়তো মোটামুটি কতদিনের মতো গ্যাপে করতে হচ্ছে? এটা ঠিক নেই। এমন অনেক সময় হয় যে আজকে একটা সেটে শুটিং শেষ করে কালকে আরেকটা সেটে দৌড়াতে হচ্ছে, মধ্যরাতে শুটিং শেষ করে বাসায় এসে পরের দিন আবার খুব সকালে আরেকটা সেটে যেতে হচ্ছে। এটা মানে এটা একদিকে চ্যালেঞ্জ, আবার এটাই তো আমাদের কাজ। একই নাটকের ক্ষেত্রে ধারাবাহিকের একটা চরিত্র আজকে করলেন, সেই একই চরিত্রের জন্য আবার কতদিন পরে করতে হচ্ছে? এর একটু মজার ঘটনা বলি। আমার একটা সিরিয়াল, এই যতগুলোর নাম বললাম, এর মধ্যে একটা শুটিং করেছিলাম আমরা প্রায় বছর দেড়েক আগে। আচ্ছা, তো 1.5 বছর আগে যখন শুটিং শেষ করলাম, এরপরে আবার অন এয়ার শুরু হলো, ডেট পড়লো সেকেন্ড লটের। প্রায় 1.5 বছর পরে যখন শুটিং শুরু করতে যাচ্ছি, তখন আবার অলমোস্ট নতুন করে শুরু করতে হয়েছে, যে প্যানেলে গিয়ে চরিত্রায়নটা দেখে কিভাবে কি করেছিলাম এই সমস্ত কিছু দেখে দেখে তারপরে শুটিংয়ে যেতে হয়েছে। এটা ডিপেন্ড করে অনেক সময়, কিন্তু বেশিরভাগই যেটা হয় যে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় একটা লট হয়। হ্যাঁ, কোনোটার হয়তো 1 থেকে 10 পর্যন্ত একটা লট হয়, সেখানে হয়তো 2-3 দিন ডেট থাকে, কোনোটার হয়তো আবার তো এরকম, আবার কোনোটা বিশেষ কারণে হয়তো অনেক দেরিও হয়ে যায়। তো এই যে চরিত্রায়নের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় হয়তো সবগুলো চরিত্রকে সাথে পাচ্ছেনও না, কখনো কখনো এই চরিত্রগুলো থাকছে, কখনো ওগুলো, এই জায়গাগুলোতে কখনো একটু সমস্যা অনুভূত হয় কিনা? যখন চরিত্রটার মধ্যে ইন করছি তখন তো চরিত্র কথা হচ্ছে, ওটা তো ব্যক্তি আশিস কোনো কথা বলছে না, এটা চরিত্র কথা বলছে। আর যখন চরিত্র কথা বলছে, এখন আমি আশিস আপনার সামনে কথা বলছি, জ্যোতির সামনে কথা বলছি আশিস হয়ে, কিন্তু আমি যখন একটা নাটকে একটা ক্যারেক্টারের সাথে কথা বলবো, তখন তো ক্যারেক্টার কথা বলবে। ওখানে ব্যক্তি আশিসের খালি একটাই করণীয়, সেটা হচ্ছে ওই চরিত্রটাকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, দেন চরিত্র তার মতো করে এবং সঠিকভাবে ধারণ করা, দেন চরিত্র তার গতিপথ দিয়ে হাঁটবে। ওখানে ব্যক্তি আশিসের তাকে নিয়ন্ত্রণ করা ছাড়া বোধহয় আর তেমন কিছু করার থাকে না কোনো পারফর্মারের ক্ষেত্রে, শুধু আমি না, হ্যাঁ, যে কোনো পারফর্মারের ক্ষেত্রেই। আচ্ছা, আপনার সম্প্রতি করা যে চরিত্রগুলো, যেগুলোর কথা আপনি বলছিলেন, এর মধ্যে আপনার একটি প্রিয় চরিত্র সম্পর্কে শুনতে চাই। বেশ কিছু, যেমন আমার যে চরিত্রগুলো যখন এনজয় করা শুরু করি, তখন হয় কি যে ওর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যাই। এর মধ্যে আমি বলবো যে মাশরাফি জুনিয়রের সামি নামে যে চরিত্রটা করেছি, এটা একটা বেশ আমার নিজের খুব পছন্দের চরিত্র, খুবই পছন্দের চরিত্র। তারপরে ঘরের শত্রু বিভীষণে যেটা করলাম, সেটাও বেশ একটা নেগেটিভ ক্যারেক্টার। ফাইনালি গিয়ে দেখা যায় যে যত এই ঝামেলাগুলো হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, এই মানুষটাই হচ্ছে এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, তো এরকমের মানে মজার। তারপর এই চরিত্রটা আমার খুবই পছন্দের, মিলন হবে কতদিনে আমি যে চরিত্রটা করেছি, এটা একটা অদ্ভুত, একটু দুটো লাইনে বলতেই হয় যে এই চরিত্রটা হচ্ছে থিয়েটার করে, তার উপার্জন বলতে ওই টুকটাক বিভিন্ন ইভেন্টে কাজ করে, এরকম একটা জায়গা থেকে দেন সে একটা অফার পায় যে একটা গ্রামে গিয়ে উকিলের চরিত্র করতে হবে রিয়েল লাইফে, ওটা কোনো স্ক্রিনে না বা মঞ্চে না, মানে আমাকে একজন উকিল সাজিয়ে নিয়ে যাবে, আমি আরেকজন তার পক্ষ হয়ে আরেকজনকে হুমকি ধামকি দেবো, এরকম একটা চরিত্র। তো এই প্রিটেন্ড প্লে করতে গিয়ে, উকিলের চরিত্রটা করতে গিয়ে যেটা হয় যে ওই বাড়ির একজনের সঙ্গে আমি আবার একটা সম্পর্কে জড়িয়ে যাই, দেন সেই প্রথম উদ্ধার করে যে আমি আসলে সত্যিকারে উকিল না। হ্যাঁ, দেন সেখানে আমি আমার স্বীকারোক্তি দিই এবং মেয়েটার সঙ্গে আমার একটা প্রেম হয়ে যায়। এই চরিত্রটা আমার খুব
খুব এনজয় করেছি আমি এই যতদিন পর্যন্ত শুটিংটা করেছি। এবার একটু অডিও বুক প্রসঙ্গে আসতে চাই। আমি শুরুতেই বলছিলাম যে অডিও বুকের এই যে জগৎটা, বাংলাদেশে এই মার্কেটটা একেবারেই নতুন এবং এখনো পর্যন্ত মানুষের কাছে সেভাবে পৌঁছানো যায়নি। তবে নিঃসন্দেহে আপনারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে আমরা আশা করতেই পারি যে সামনের আগামী কয়েক বছরের মধ্যে মানুষের হাতে হাতে আমরা অডিও বুক নিশ্চয়ই দেখতে পাবো। সেই চর্চাটা মানুষের আবারও আসবে, বই পড়ার যে অভ্যেসটা হয়তো কিছুটা হারিয়ে গেছে। সেই জায়গাটায় এই যে এমন একটা উদ্যোগের সাথে আপনার সম্পৃক্ততা, সেটা আসলে কিভাবে ছিল? আমার সম্পৃক্ততা খুব নাটকীয়ভাবে। আমি শো শেষ করে যখন বেরোলাম দেখলাম যে বাইরে আমার জন্য 8-10 জন মানুষ অপেক্ষা করছেন। তো তার আগে ফোনে কথা হয়েছে, আমাকে ওনারা, আমার দলের বড় ভাই শ্রদ্ধেয় কামাল আহমেদ, কামাল ভাইয়ের মাধ্যমে ওনাদের সঙ্গে আমার যোগাযোগ। তো ফোনে কথাবার্তা হয়েছে, আমি অনেকদিন যাব করে যাওয়াও হচ্ছে না, হুট করে দেখলাম যে ওনারা শো দেখতে চলে এসছেন। তো শো শেষ করে বাইরে বের হয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা, এরপরে ডেট ফিক্স হলো যে ওনাদের সঙ্গে যাব। তো প্রথমত ওনাদের সঙ্গে আমার যুক্ত হওয়াটা এরকম ছিল যে আমি শুধু একটু গুছিয়ে দেব জিনিসটা, যে পারফর্মার গুছিয়ে দেব, এবং তখনও আমরা কেউ জানি না যে ধরনটা কেমন হবে। কখনো কখনো প্ল্যান হচ্ছে যে না, আমরা বইয়ের ভেতরে ন্যারেশন এবং ক্যারেক্টার আলাদা ব্যক্তি হবে, কিন্তু সেটা আবার একটু শ্রুতি নাটকের দিকে চলে যায়। তো এই করতে করতে আমরা একটা সিদ্ধান্তে এসে উপনীত হলাম, এক্সপেরিমেন্ট করতে করতে, যে না, আমরা এটাকে অডিও বুক যেহেতু আমরা বই পাঠের জায়গাটায় রাখি, যে একজন মানুষ পুরো বইটা পাঠ করছেন উইথ পারফরমেন্স। হ্যাঁ, যেখানে তার ন্যারেশন করা দরকার ন্যারেশন করছেন, যেখানে ওনার একটু চরিত্রের মতো হওয়া দরকার চরিত্রের মতো হচ্ছেন। লাইক ধরেন ছোটবেলায় আমরা আমাদের মুরব্বীদের কাছে গল্প শুনতাম না, যে ঠাকুমার ঝুলি শুনতাম, বা ধরেন যে ভূতের গল্প শুনতাম, এই শুনতাম। আমাদের খাওয়ানোর সময় বিভিন্ন রকমের ভাতের ছোট ছোট ইয়ে করে বলা হতো, এটা এই ডিম, এটা ওই ডিম, এই যে গল্পগুলো করা হতো। তো আমরা কিন্তু ছোটবেলায় যেটা হতো, যে একটু রিকল করে দেখি আমরা, যে তখন আমরা ভিজুয়াল দেখতে পেতাম। এই যে মুরব্বীরা গল্প বলছে, গল্পের সঙ্গে আমরা ভূত দেখতে পেতাম, গল্পের সঙ্গে আমরা হয়তো নদী দেখতে পেতাম, তাই না? তো ওই জায়গাটাই আমরা একটু চেষ্টা করছি, যে বই পড়ার সময় ওই ফিলটা দেবার চেষ্টা করছি। তো এইভাবে আস্তে আস্তে ওনাদের সঙ্গে যুক্ত হওয়া। তো যুক্ত হতে গিয়ে যেটা হলো, যে এখন একটা পদধারী কর্মকর্তা আমি এই অডিও বুকের, কাহিনিক অডিও বুকের। আমি সেখানকার এখন এই প্রযোজনা সমন্বয়কারী। যে বইগুলো আমরা করছি, এই বইগুলোর পুরো প্রজেক্টটার কোঅর্ডিনেট করাটাই হচ্ছে আমার কাজ। একটা 200 পাতার বই তো আসলে সবসময় নিয়ে ঘোরা হয় না। আমি হ্যাঁ, কোন বই নেব, কোন বই পড়বো, সো আমার হাতে ফোনটা তো সাথে সবসময় থাকছে। আর আমার ফোনের মধ্যে যদি আমার কাছে প্রায় 15-20টা কিংবা প্রায় 100 খানেক বই থাকে, আমি যে কোনো সময় নিজেই নির্বাচন করতে পারি আমি কোন বইটা আসলে এখন শুনতে চাই, আমার এখন কোনটা ভালো লাগছে। কিংবা অনেক সময় হয়তো একটু নস্টালজিয়া কাজ করতে পারে, যে হ্যাঁ, এই বইটার কথা একটু মনে পড়ছে, ওটা একটু শুনে দেখে ওই বইটাতে একটু চোখ ফেরাই, এমন একটা বিষয়। কাজটি করতে যে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে? মানুষ বই থেকে, মানে আমরা বই থেকে অনেক দূরে চলে গেছি। আমার শ্রোতাকে বইয়ের কাছাকাছি আনাটা এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তো শুধু আমি এর কথাই বলবো না, শ্রোতার কথাই বলবো না, আমাদের পারফর্মার দিক থেকেও আমি বলবো যে প্রিপারেশনের অনেক একটু দূরে আছি আমরা। এনিওয়ে, এগুলো অন্য আলোচনা। কিন্তু এই যে শ্রোতাকে যে বইয়ের কাছাকাছি আনার চেষ্টা করা, এটা এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে মনে হচ্ছে যে মাঝে একটা লম্বা সময় একেবারেই, কারণ এখন তো জনপ্রিয় হবার, আপনার ভিউ পাবার তো অনেক সহজ মাধ্যম আছে, তাই না? সহজেই, মানে কোনটাই যে কে কি ভিউ পেয়ে যাবে এটা বলাটা খুব মুশকিল। আর বই এই সময়ের জন্য একেবারে তো মানে স্রোতের বিপরীতে হাঁটার মতো কাজ, একদমই স্রোতের বিপরীতে। কারণ এখন হয় কি, যে বই পড়বে নাকি একটু ছোট্ট একটা রিলস দেখবে, কোনটা করবে? এখন সময়টা চলে গেছে 3 মিনিটের ভিডিওতে। সেই 3 মিনিটের ভিডিওর জায়গায় মানুষ আধা ঘন্টা বসে বসে একটা ছোট বই শুনবে, বা কোনো এই কি বলবো, যে জার্নির সময় একটা বই শুনবে। এই সময়টা দিতে চাওয়াটা একটা মানসিকতার ব্যাপার, সেই মানসিকতা তৈরি হওয়াটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, তো
সেই জায়গায় চেষ্টা করে যাচ্ছি আমরা। পাঠকদের জন্য ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে এবং যত সহজ হবে তত আমরা আশা করতে পারি তত মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। একদমই তাই। এবার আবারও একটু অভিনয় প্রসঙ্গে ফিরতে চাই। অভিনয় নিয়ে মঞ্চেও তো কিছু কিছু কাজ নিশ্চয়ই করা হচ্ছে। এখন শুধুমাত্র একটি নাটকে অভিনয় করা ছাড়া অন্য কোনোটা সম্ভব হয়ে উঠছে না, একেবারেই সময়ের সীমাবদ্ধতা, বাস্তবতা যেটা। হ্যাঁ, কারণ যে পরিমাণ সময়টা দেয়া দরকার একটা নাটক তৈরির ক্ষেত্রে, সেই পরিমাণ সময় দিতে না পারলে নির্দেশক কেন আমাকে একটা মানে চরিত্রে নেবেন, তাই না? উনি তো আমাকে নেয়া মানেই হচ্ছে ফ্লোরে আরো যে 25-30 জন মানুষ বসে থাকে এই মানুষগুলোকে আরো বিরক্তির মধ্যে ফেলা, তো তার দরকার নেই। যখন আবার সময় করতে পারবো আবার রেগুলার অভিনয় করব মঞ্চে। একটা বছর শুরু হয়ে গেছে, প্রায় 1 মাসেরও বেশি সময় আমরা পার করেও ফেলেছি। এই বছরটা নিয়ে আসলে নিজের কাজের জায়গায় কি ধরনের প্রত্যাশা রয়েছে? অনেস্টলি বলতে গেলে আহামরি কোনো প্রত্যাশার জায়গার ভরসা পাচ্ছি না। আচ্ছা, ওকে, যা হচ্ছে ফাইন। একটা সিনেমা নিয়ে ভীষণ প্রত্যাশা আছে, এর একটু আলাদা করে বলতেই হয়। সিনেমাটা আমরা পহেলা বৈশাখে রিলিজ করার সম্ভাবনা আছে। সিনেমাটার নাম হলো বেহুলা নাচারি। এই সিনেমার বেহুলা চরিত্রটি আমি করেছি। তো এই সিনেমা নিয়ে একটু বড় রকমের প্রত্যাশা আছে, দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা, এটার কাজ তো মনে হয় মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, শুটিং শেষ, ডাবিংটা চলছে, এদিকে গান টান সবই মোটামুটি রেডি। আর হয়তো উইদিন 15 days পুরোপুরি শেষ হয়ে যাবে সিনেমাটার কাজ। আচ্ছা, তো আমরা কি একটু শুনতে পারি আপনার চরিত্রায়ন কিংবা কোথায় শুটিং হয়েছে, একটু পেছনের গল্পটা যদি বলা যায়? টাঙ্গাইলের মধুপুরে। আচ্ছা, মধুপুরে ওই এলাকাটায় এই বেহুলা লক্ষিন্দরের পালাটা খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয়। তো ওই এলাকায় গল্পের মূল উপজীব্য হচ্ছে বেহুলা লক্ষিন্দরের পালা। তো এই পালা কেন্দ্রিক গল্প। তো এটা একটা সময় বিলুপ্তির পথে, বা ধরেন এই ধরনের প্রত্যেকটা দলের তো একজন করে কর্ণধার থাকেন যিনি দলটা চালান। তো সেই চরিত্রটি করেছেন বাবু ভাই, বেহুলা আমি করেছি লক্ষিন্দর আমাদের প্রাণ রায় দাদা, প্রাণদা। তো এই মানুষটা এখন এই দলটা তার চালানো নিয়ে তার টানা পড়েন, এই দলটা ভবিষ্যৎ কি আলটিমেটলি, এই রকমের টানা পোড়েনের গল্পের মধ্য দিয়ে গেছে। আমার চরিত্র যে বললাম বেহুলা, তো বেহুলা চরিত্রটা সে করে যখন সে পালা করে, তখন সে বেহুলা চরিত্রটা করে। আর ব্যক্তি জীবনে সে একজন মানে আরেকজন মানুষ। তো যখন সে পালা করছে তখন সে বেহুলাটা করছে। তো এই বেহুলা চরিত্র করতে করতে তার মধ্যে বেহুলা নিয়ে প্রেম, পালা নিয়ে প্রেম, পালা তার টানা পড়েন, তার ব্যক্তি জীবনের প্রেম এবং পালা নিয়ে দ্বন্দ্ব। হ্যাঁ, প্রেমিকা পালা থাকবে কি থাকবে না, তার জীবনে প্রেম থাকবে না পালা থাকবে, এরকম টানাপোড়েনের মধ্যে পড়ে যায় একটা সময়ে। এই টানাপোড়েনের মধ্যে দিয়ে আলটিমেটলি গল্পটা আগায়। আপনাকে আমরা বিভিন্ন আঞ্চলিক চরিত্র করতে দেখি, আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখি। আপনি স্বতঃস্ফূর্তভাবে চলিত বাংলার পাশাপাশি আর কয়টি ভাষা, মানে কয়টি আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলতে পারেন? চিন্তা করে দেখিনি যে কয়টা পারি, তবে তিনটা আঞ্চলিকতায় আমি অভিনয় করেছি এ পর্যন্ত। তার মধ্যে পাবনা, বরিশাল এবং আমার নিজস্ব যেটা টাঙ্গাইল। এই তিনটা আঞ্চলিকতায় অভিনয় করেছি। তো এর মধ্যে আমার কাছে খুব কঠিন মনে হয়েছে বরিশাল, খুব কঠিন। যদি আমার ঘরের মানুষ বরিশালের, খুব কঠিন। এই কি মানে অদ্ভুত রকমের কিছু কিছু ডেলিভারি, প্রথম দিকে খুব কষ্টও হয়েছিল, এরপরে যখন রপ্ত হয়ে গেছে তখন বিষয়টা সহজাত হয়ে গেছে। যাক, এভাবেই নানান ধরনের চরিত্র নানান রূপ নিয়ে আমাদের সামনে সবসময় আবির্ভূত হবেন, সেই প্রত্যাশাই থাকবে। সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনেত্রী ও উপস্থাপক অপরাহ উইনফ্রের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সঠিক মনে না হলে কোনো কাজ করো না, এটা হচ্ছে সিদ্ধান্ত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।